শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো, তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেটগুলো একসাথে জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি তো আছি সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। চীন থেকে আসা বাংলাদেশিদের কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি, তবুও তাপমাত্রার তারতম্যের কারণে এখনও 9 জনকে 2টি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। তিনি জানিয়েছেন, যারা দেশে ফিরছে তাদের সবাইকে যথাযথ নিয়ম মেনেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ক্যাম্পের অবস্থা নিয়ে তাদের অভিযোগ অনেক। তৃতীয় দিনে কিছুটা ভালো খবর দিলেন চিকিৎসা সেবায় নিয়োজিতরা। জানিয়েছেন, যে কজনের তাপমাত্রা বেশি ছিল তাদের সবারই পরীক্ষা রিপোর্ট ভালো এসছে এবং দুপুরে ব্রিফিং এসব জানানো হয়। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ভালো রাখতে। শুধু চীন থেকে নয়, বিদেশ থেকে আসা সবাইকেই পরীক্ষার পর প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বলেছেন, চীনে অবস্থান করা কোনো বাংলাদেশি এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এটা হচ্ছে আমাদের জন্য এখন একটা কিন্তু কাইন্ড অফ ইমার্জেন্সি পরিস্থিতি। এখানে আমরা অনেক কিছুই আমাদেরকে সিকিউরিটি এবং সেফটিটা এনশিওর করাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। ওনাদের বেসিক নিডগুলো ফুলফিল করা আমাদের এখন টপ মোস্ট প্রায়োরিটি। তার মধ্যে ওনারা যাতে ভালো থাকেন সেই জন্য ওনারা ওয়াইফাই অ্যারেঞ্জ করা, টেলিভিশন অ্যারেঞ্জ করা, এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ করছি। সিএমএইচে কোয়ারেন্টাইন অবস্থায় আছে 3টি পরিবার, যাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে। এছাড়া এই আগের 7 জন এখন ফিরে গেছে। গতকাল রাতে একজনের দেহে আমরা তাপমাত্রা একটু বেশি পাওয়ার কারণে তাকে আমরা আবার অবজারভেশনে কুর্মিটোলায় পাঠিয়েছি, যদিও তিনি এখন সুস্থ আছেন। কোনোভাবেই যাতে দেশে করোনা ভাইরাস ঢুকতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। পরে সচিবালয় ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানিয়েছেন, উহান থেকে আরও 171 জন বাংলাদেশে আসতে চায়, সরকার তাদের আনার উদ্যোগ নিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, উহান থেকে ফিরে আসা পাইলটদের অন্য কোনো দেশ ঢুকতে দিচ্ছে না, তাই বাংলাদেশ থেকে নতুন করে আপাতত কোনো ফ্লাইট দেওয়া যাচ্ছে না। যেভাবে হোক এটাকে আমাদের দেশে ঢোকার থেকে প্রিভেনশন নিতে হবে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার, যারা চায়নার থেকে আসবে, উহান থেকে যারা আসবে তাদের সবাইকে তাকে ইনভেরিয়েবলি কোয়ারেন্টাইনে রাখতে হবে 14 দিন, কারণ এটা আমরা কোনো রিস্ক নেব না। অলরেডি এই 312 জন যে আসছে তাদেরকে হজ ক্যাম্পে রাখা হয়েছে, সেখানে খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হচ্ছে। আশকোনার হজ ক্যাম্প ঘিরে করোনা ভাইরাস আতঙ্ক, ভেতরে বাইরে উদ্বেগ তো আছেই, চলছে নানান গুঞ্জন, কানাঘুষা। আর এসবের মাঝেও ঠিক ক্যাম্প লাগোয়া এক স্কুলের শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নিয়েছে নিজেদের সুরক্ষার। স্কুল কর্তৃপক্ষের পরামর্শ চলমান, এই বৈশ্বিক আতঙ্কে কারো আশায় না থেকে নিজেদের সুরক্ষিত রাখাটাই এ পর্যায়ে বেশি জরুরি। হজ ক্যাম্পের আশপাশটা আবাসিক অধ্যুষিত, কম বেশি আতঙ্কে অন্তত 2 এলাকার বাসিন্দারা। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী যারা আছে সবাইকে প্রাইমারি যে সাবধানতা অবলম্বন করা, যে মাস্ক পরলে অন্তত কিছুটা আপনি সেফ থাকবেন, সেই লক্ষ্যেই আর কি এটা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 20 চীনা নাগরিককে আলাদাভাবে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, চীনা নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যেন আক্রান্ত কোনো ব্যক্তি থাকলে তাদের কাছ থেকে জীবাণু ছড়িয়ে পড়তে না পারে। 20 জনের সবাই গেল কিছুদিনের মধ্যেই নিজ দেশ থেকে বাংলাদেশে এসেছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এদিকে চীনের সাংহাইতে থংশি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থী হেলাল শিকদার বরিশালের গৌরনদীর বাড়িতে ফিরেছেন। এখনও সংক্রমণের কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকি এড়াতে তিনি পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে একাই বাড়িতে অবস্থান করছেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী ওখানকার কর্তৃপক্ষ যেটা করেছেন, সেখানে আলাদা রুমে তাদেরকে কোয়ারেন্টাইনে আমরা যেটা বলি যে সেখানে রাখা হয়েছে, যাতে করে তাদের শরীরে কোনো ধরনের যদি এই ভাইরাসের লক্ষণ দেখা যায় সাথে সাথে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। এদিকে পিরোজপুরের কচা নদীর উপরে নির্মাণাধীন বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাজেও নিয়োজিত 57 চীনা নাগরিককে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। আলাদা একটি টিম তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছে, যদিও এখন পর্যন্ত তাদের কারোর কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও সাধারণ মানুষ বেশ উদ্বিগ্ন। কোনো প্রতিষেধক না থাকায় ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতার উপরেই জোর দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে দেশজুড়ে মাস্কের ব্যবহার বেড়েছে। ফার্মেসি কিংবা ফুটপাথে মাস্ক বিক্রির হিড়িক পড়েছে। এর মধ্যে রাজশাহী ও বরিশাল মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে। লোকালয়ে একটু কম যাওয়া এবং দেখা যাচ্ছে যে নিয়মিত যদি আমরা মাস্ক ব্যবহার করতে পারি তাহলে এই রোগের থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, কিন্তু আবিষ্কারের পথে আছে এবং এটার যে জেনোম সেটাও আবিষ্কার হয়ে গেছে, সুতরাং এটা ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 57 জনের মৃত্যু হয়েছে চীনে। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 361। আক্রান্তের সংখ্যা 17,205 জন। 2,000-এরও বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক। আর এই পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ভাইরাসের উৎপত্তিস্থল উহানে আজ চালু হয়েছে 1000 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম সহ স্বাস্থ্যকর্মীরা সবাই পৌঁছে গেছেন। আমাদের মেডিকেল টিমের সদস্যদের এ ধরনের কাজে বিশেষ অভিজ্ঞতা রয়েছে। আশা করছি সবাই মিলে মহামারী প্রতিরোধ করতে পারবো। এদিকে এত আতঙ্কের মধ্যেও একটি খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের চিকিৎসায় সাফল্যের দাবি করেছে থাইল্যান্ড। একাধিক ভাইরাস প্রতিষেধকের সমন্বয়ে ওষুধ প্রয়োগে এক নারী পুরোপুরি সুস্থ হয়েছে বলছে থাই স্বাস্থ্য মন্ত্রণালয়। 71 বছর বয়সী ওই নারীকে HIV এবং ফ্লুর বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়। শুরুতে আশঙ্কাজনক অবস্থায় থাকলেও এসব ওষুধ প্রয়োগের 48 ঘন্টার মধ্যে দ্রুতই উন্নত হয় তার অবস্থান এবং এই সময়ের মধ্যে ভাইরাস টেস্টের ফলও পজিটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হয়। রাজধানীর পশ্চিম রাজারবাগের মান্ডাখাল থেকে আরশাদুল নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে খাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল বিকেল 3:30টার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সাথে খেলতে যায়। এর কিছুক্ষণ পরেই খালে পড়ে যায় সে এবং স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। শিশুটির বাবা হাসমত আলী জানিয়েছেন, খেলতে গিয়ে তার ছেলে খালে পড়ে যায়। প্লেন বানাইছে, বানায়া মিলা দিছে, পানিতে পড়ে গেছে, এটা উড়াইতে গিয়া পড়ে গেছে। ছেলের বাবা ছিল করো তাতে মেয়েরা কইতে হাসমত ভাই তোর ছেলে পানিতে পড়েছে, তুমি তাড়াতাড়ি আইও। আজকে সকালে 9টা নাগাদ আবার যে ডুবুরি দল তারা আর কি নামার সাথে সাথে তারপরে পাইছে। এদিকে দুদিনেও খোঁজ মেলেনি 5 বছরের শিশু আশামনির। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদবাগ খালে পড়ে যায় শিশুটি। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। আর আজ সকাল 10:30 নাগাদ উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহায়তা করছে স্থানীয় জনগণ। খালে বেশি ময়লা থাকার কারণে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে। যে টিম আসছে তারা খালের মধ্যে নামার পরে দেখা যায় যে 1 ঘন্টার বেশি কাজ করতে পারতেছে না, কারণ পানি বিষাক্ত। 5 জন একটা টিম আসলে ওনারা করে একজন করে নামে। এত বড় একটা নদীর ভিতরে, খালের ভিতরে একজন করে এই লাশ খুঁজে পাওয়া সম্ভব না। যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতে আমরা সিলিন্ডার নিয়ে ঢুকতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাদের কাজ একটু বিঘ্ন করতেছে। 2 দিন অবশ্য অনেক খোঁজাখুঁজি করছি, আজকে ওইটা খোঁজাখুঁজি করবো, যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় আমরা কাজ চালিয়ে দেবো। ঢাকার সড়ক থেকে এখনও পোস্টার সরেনি। অলিতে গলিতে মেয়র এবং কাউন্সিলরদের ভোটের আহ্বান এখনও ঝুলছে। ঢাকাবাসী বলছেন, ভোটের আগে পরিচ্ছন্ন নগরীর প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে নিজের জঞ্জালটুকু অপসারণেই অবহেলা। তবে প্রার্থীরা না সরালেও কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। আরও কয়েকদিন লাগবে নগর পরিচ্ছন্ন করতে এবং প্রার্থীরা বলছেন পোস্টার অপসারণের কাজ শুরু হয়েছে। এই পাতাটা এতদিন পর্যন্ত দেখিয়েছি, এখন আমরা এই পাতা দেখে আমরা পড়াশোনা করব, আমরা শিখব। সবাইকে আমি অনুরোধ করবো, যারা জিতেছেন এবং যারা বিরোধী দল যারা ছিলেন সবাইকে আসুন আমরা পোস্টারটা নামিয়ে ফেলি। দর্শক, একটু রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী আখলাকুস সাফা সেখানে আছেন, জানতে চাই সাফা, কি খবর আছে আপনার হাতে? কোথাও তো পোস্টার আছে, আবার কোথাও নেই, কেউ আবার নিজেরাই সরিয়ে নিচ্ছেন, কারো সরানোর কোনো উদ্যোগও নেই। আসলে নির্বাচনে এইসব পোস্টার অপসারণে ইসির তরফ থেকে কোনো নিয়ম আছে কি?
সাফা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা চেষ্টা করছি আমার সহকর্মীর সাথে যোগাযোগ করার, তবে তার আগে কিছু সংবাদ হাতে আছে, সেগুলো জানিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সকালে নির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরে আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে, পরিবেশ এবং গণসংযোগে শব্দ দূষণ বন্ধে আগামীতে ডিজিটাল প্রচারণার কথা ভাবতে হবে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন সেগুলো বাস্তবায়ন করবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভোটের দিন দায়িত্ব পালনের সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন আতিকুল। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা কিভাবে পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যে আপনারা সাংবাদিকতা করেছেন, অনেকে ব্যথা পেয়েছেন, অনেকে অনেক কষ্ট হয়েছে, অনেকে আপনার সাথে খারাপ দুর্ব্যবহার করেছে। এতে আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের কাছে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। দর্শক, আবার একটু সহকর্মী আখলাকুস সাফার কাছে যেতে চাচ্ছি, কালাচাঁদপুর থেকে যুক্ত হচ্ছে। নিশ্চয়ই এবার আমাকে শুনতে পাচ্ছেন সাফা। যেটা জানতে চাচ্ছিলাম পোস্টারের বিষয়ে, পোস্টার অপসারণের উদ্যোগ আসলে সবাই নিচ্ছে না, কেউ কেউ নিচ্ছেন, আবার কোথাও কোথাও পোস্টার দেখা গেলেও কোথাও নেই, সরানোর কোনো সমন্বিত উদ্যোগ চোখে পড়ছে না। যেটি জানতে চাচ্ছিলাম, নির্বাচনী পোস্টার অপসারণে ইসির তরফ থেকে আসলে নিয়ম কি? বৃষ্টি, নিয়ম কিন্তু রয়েছে। পোস্টার লাগানোর ব্যাপারে যেমন একটি নির্দিষ্ট দিনক্ষণ ধরে দেওয়া রয়েছে, ঠিক পোস্টার অপসারণের ব্যাপারেও রয়েছে। খুবই কঠিনভাবে লেখা রয়েছে, কিন্তু যে ভোট গ্রহণ শেষে যে প্রার্থীরা যারাই রয়েছেন, যাদের যাদের পোস্টার যারাই লাগিয়েছেন, তারা 24 ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সেই পোস্টারগুলো তারা সরিয়ে নেবেন। প্রশ্ন হচ্ছে, যদি তারা তা না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলা রয়েছে সরকার এই পোস্টার সরানোর ব্যবস্থা করবে, রাষ্ট্র ব্যবস্থা করবে, এবং সেক্ষেত্রে পরবর্তীতে যে প্রার্থীরা রয়েছেন যারা সরাননি তাদেরকে সেই খরচ বহন করতে হবে। কিন্তু এই ধরনের কোনো নজির এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি, অর্থাৎ কেউ বেশিরভাগ ক্ষেত্রেই সরানো হয় না, এবং পরবর্তীতে এই যে নিয়ম অর্থাৎ যে আইনি বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতাটি খুব একটা মানা হয় না। তবে নৈতিক জায়গা থেকে কিছু প্রার্থীরা যারা রয়েছেন, বিশেষ করে যারা জয়ী প্রার্থী হন, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু এই দায়িত্বটি নেন। আপনি নিজেও দেখছিলেন যে ঢাকা উত্তরের যিনি মেয়র নির্বাচিত হলেন, তিনি বেশ কয়েকটি এলাকায় নিজে থেকে তিনি পোস্টারগুলো অপসারণের দায়িত্ব নিচ্ছেন, এবং তিনি সেটিও বলেছেন যে যে কাউন্সিলররা জয়ী হয়েছেন তারাও যেন নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নেন। কিন্তু এই আইনের যে বাধ্যবাধকতাটি, সেই বাধ্যবাধকতাটি কিন্তু কখনোই মানা হয় না, যেটি আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে পোস্টারগুলো সরিয়ে নেওয়ার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেই। এখন প্রশ্ন হচ্ছে, পোস্টারগুলো কেন সরানোর দরকার? এগুলো কিন্তু ভোট গ্রহণের পর এগুলো যদি সংজ্ঞায়িত করতে হয়, সেক্ষেত্রে সংজ্ঞায়িত করতে হয় আবর্জনা হিসেবে, কারণ এই কাগজের সঙ্গে কিন্তু রয়েছে যে পলিথিন, সেই পলিথিনটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং সেই জায়গাগুলোতে কিন্তু আলাদা করে কেউ দায়িত্ব নেন না। আর এই দায়িত্বটা কে নেবেন, যেটি আসলে আইনে বলা রয়েছে সরকার বা রাষ্ট্র যেটি বলা হচ্ছে, সেই সরকার কিন্তু সিটি কর্পোরেশন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন সেই হিসেবে কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে না। কিন্তু তারপরও সিটি কর্পোরেশনের যে পরিষদ না থাকলেও সিটি কর্পোরেশনের যে নির্বাহী বিভাগ রয়েছে, সেই নির্বাহী বিভাগ এই দায়িত্বটি গ্রহণ করবেন। সেক্ষেত্রে আসলে যেসব জায়গায় এখনও নিজ দায়িত্ব সরানো হয়নি, সেগুলো কবে নাগাদ সরানো হবে সেটি দেখতে হবে। যদিও মেয়র বলেছেন বৃহস্পতিবারের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও আর কোনো পোস্টার ঝুলে থাকবে না। দেখা যাক আসলে কি হয়। অনেক ধন্যবাদ সাফা যোগ দেওয়ার জন্য। ভোট কেন্দ্রে সাংবাদিকদের হয়রানির পরে এবার তাদের বিরুদ্ধে জিডি করেছেন ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম খান রিয়াদ। দাবি করেছেন ওই সাংবাদিকরা বিএনপি জামাত। জিডির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা ক্ষোভ জানিয়ে বলেছেন, অনিয়মের খবর নিতে গিয়ে পুলিশের সামনেই তাদের হেনস্থা করা হয়েছে। সেদিনের আরেক ঘটনায় মারধরের শিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন তিনি। মিছিলের মধ্যখানে দেখি তাদের হাতে অস্ত্র, বেশি অস্ত্র, সশস্ত্র। তা আমি আসলে লোকটা সামলাতে পারিনি, আমি মোবাইলটা বের করে ভিডিও করতে থাকি। 2000 অস্ত্র তা দিয়ে আমার মাথায় জুড়ে আঘাত করে, মাথায় যখন আঘাত করে তখন ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। এইরকম একটা আপত্তিকর একটা জিডি করতে গেল এবং ন্যূনতম জাস্টিফাই ছাড়াই ওসি জিডিটা নিল, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করল না, এটা অবাক লাগতেছে।
বাংলার প্রথম পত্র দিয়ে সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। প্রথম দিনের প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল শিক্ষার্থীদের মাঝে। আর এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 20,47,000 শিক্ষার্থী। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নকল বন্ধে এবার প্রশ্নপত্রের 5,500 সেট তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নকলমুক্ত, প্রশ্ন ফাঁসমুক্ত অবস্থায় যেন সেটি হয়। আমরা আমাদের দিক থেকে যা করণীয় আমরা তার সর্বোচ্চটুকু আমরা করছি, কিন্তু আমরা সকলেরই সহযোগিতা চাই। কোথাও যেন কেউ কোনো গুজব ছড়িয়েও কাউকে প্রতারিত করতে না পারে। সারা দেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা আজ শেষ হয়েছে। যেমনটি বলছিলাম, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগেই হলে প্রবেশ করতে হয়েছে। কেউ যাতে কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে ঢুকতে না পারে সেদিকে কড়া নজরদারি ছিল। বড় মঞ্চে প্রথম পরীক্ষা শেষে সন্তুষ্টি আর উচ্ছ্বাস ছিল শিক্ষার্থীদের। প্রশ্নপত্র যেটা ফাঁস হয়ে যায় সেটাতে আমাদের মেধার বিকাশটা হয় না। আমরা 2 বছর ধরে পড়ছি, সেটার তো কোনো মানেই থাকে না যদি নকলটা হয়। তাহলে তো আমরা নিজেদের প্রতিভাগুলোকে ফোটাতে পারবো না। পরিবেশটা অনেক ভালোই ছিল, আমাদের ক্লাসে অত বেশি গোলমাল ছিল না। স্কুল ব্যাচে এমন কোশ্চেন করলে তো টপার হয়ে যাইতাম। এখানে অনেক ভালো কোশ্চেন আসছে। বোর্ড কোশ্চেন এত ইজি হবে আমরা বিলিভ করতে পারি। কোনো গুজব তো নেই, কোনো সুযোগও নেই। যথেষ্ট কড়াকড়ি এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন খুব সুন্দরভাবে সহযোগিতা করতেছে। এসএসসি পরীক্ষার আগের দিন ভুল প্রবেশপত্র হাতে পেয়ে নীলফামারীতে ছাত্রী আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতে ডুমরা থানায় এই মামলা হয়। এর আগে স্থানীয় শ্মশানে মৃত ছাত্রী তৃষ্ণা রানীর সৎকার সম্পন্ন হয়। তৃষ্ণা মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন। তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন, 2020 সালের এসএসসি পরীক্ষার বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল মেয়েটি। কিন্তু পরীক্ষার একদিন আগে তাকে মানবিক বিভাগে পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হয় এবং পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় ক্ষুব্ধ তৃষ্ণা বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলাকালে আবারও হামলার শিকার হলো দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খোদ রাজধানীর বুকে আন্দোলনকারীদের উপরে গেল 4 দিনে এটি তৃতীয় আগ্নেয়াস্ত্র হামলা। জড়িতদের ব্যাপারে কিছু জানা না গেলেও এ নিয়ে পার্লামেন্টের বিরোধীদের তোপের মুখে পড়ে মোদী সরকার। স্কুটারে চড়ে দুজন এসে গুলি ছুটতে ছুটতে পালিয়ে গেল। এখানেই ছিলাম, পুরোটা নিজের চোখে দেখেছি। হামলাকারীদের একজন লাল জ্যাকেট পরা ছিল। গুলি করতে দেখেই আমরা ওদের ধাওয়া করি, কিন্তু ওরা চোখের পলকে পালিয়ে যায়। জামিয়া শিক্ষার্থীদের ওপর সরকার জুলুম চালাচ্ছে। সরকারি গুন্ডা বাহিনীর হামলায় বাচ্চারা চোখ হারাচ্ছে, গুলি করা হচ্ছে তাদের, মেয়েরাও মার খাচ্ছে। এত কিছুর পরও লজ্জা নেই এই সরকারের। ভারতের পশ্চিমবঙ্গে পায়ে দড়ি বেঁধে রাস্তায় নারীকে টেনে হিঁচড়ে নেওয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। জমি নিয়ে বিরোধের জেরে ওই নারী আর তার বোনের উপরে চড়াও হয় রাজ্যের ক্ষমতাসীন এক তৃণমূল নেতা। ফতানগর গ্রামে নারীকে লাঞ্ছনার এই দৃশ্য অনলাইনে ভাইরাল হলেও রোববার তৃণমূলের পঞ্চায়েত নেতা অমল সরকার দল থেকে বহিষ্কৃত হন, কিন্তু ঘটনার দুদিনেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। নারী টি-20 বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপের জন্য গোল্ড কোস্টে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে টাইগ্রেসরা। আর সেখানে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সালমান ওমানাদের। এরপর ব্রিসবেন যাবে বাংলাদেশ দল। 2 অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পরে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের মাঠের লড়াই। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত আর শ্রীলঙ্কা। 24 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, সব খবর দেখছেন। আরও
আরও 2 দিন বাড়ানো হয়েছে এবারের বাণিজ্য মেলার সময়। মেলা শেষ হবে আগামী 6 ফেব্রুয়ারি। নির্বাচন সহ সরকারি ঘোষণা এবার মোট 3 দিন বন্ধ ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কার্যক্রম। প্রথম শুক্রবার গেছে বৃষ্টি এবং অতিরিক্ত ঠান্ডায়, তাই গেল বছরের তুলনায় এবার বিক্রি বাড়েনি বলে জানিয়েছে বিদেশি পণ্য বিক্রেতারাও। তবে ছাড়ের আশায় শেষ দিকে মেলায় ভিড় করবেন দর্শনার্থীরা। थी बहुत ज़बरदस्त बारिश थी। सेकंड फ्राइडे फिर बंद कर दिया, थर्ड फ्राइडे को फिर बंद कर दिया और फोर्थ फ्राइडे जो है अभी ये हमारे से मिस हो रहा है क्योंकि ये इंक्लूड नहीं हो रहा है इलेक्शन के चक्कर में। तो 4 डेज तो कुछ नहीं होता, कम से कम 7 डेज हो तो थोड़ा सा। वैसे तो मार्केट बहुत डाउन है, सिचुएशन बहुत ভালো হবে না। নির্বাচন বন্ধ ছিল এইগুলো, তার জন্য মোটামুটি আশানুরূপ হয়েছে, বরাবরের তুলনায় কম। 3 বারে অনেক কিছু কিনছি, আরো অনেক মজা করছি। এক্সট্রা টাইম পাইছি, এই জন্য আবার আসা হয়েছে। একবার আসছি, কিছু কেনাকাটা হয়েছে, আবার আসছি। মেলা বাড়ার জন্য হচ্ছে কাস্টমারটাও আসতেছে, তারা অর্ডার দেওয়ার সুযোগটাও পাচ্ছে এখন। ভালো ছাড় পেয়েছি, সারা থেকে জ্যাকেট কিনেছি, ইলেকট্রনিক্স জিনিস দেখছি। এখানে বাণিজ্য সচিব কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। আর প্রশ্ন বাকি প্রশ্ন আমার এমনি চলে আসবে। সম্ভবত ওনার বক্তব্য শেষ হয়ে গেছে। দর্শক, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আবার কি ঠিক আছে, এখন আমি একটু কেনাকাটা করি। দর্শক, তার বক্তব্য শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে নিউজ আকারে দেখিয়ে দেবো কি বলেছিলেন উনি। চট্টগ্রামে পুঁজিবাজার থেকে অর্থ হাতেই উধাও হয়ে গেছে সি&এ টেক্সটাইল নামে এক প্রতিষ্ঠান। 2017 সাল থেকে পরিত্যক্ত পড়ে আছে কারখানা, অফিস, মালিক বিদেশে পলাতক। কিন্তু বস্ত্র খাতের এই কোম্পানি এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত, আর এ নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও নির্বিকার। তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এ বিষয়ে জানে না কিছুই। মালিক পক্ষের কোনো লোক কোনোদিন আসছে বা এখানে কোনো খোঁজ খবর নিচ্ছে এটা কোনোদিন দেখি নাই। মার্কেট থেকে টাকাটা তুলে নিয়ে চলে গেলেন, 45 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা আপনার মতো করে আপনি নিয়ে গেলেন, আপনাকে অনুমতি দেওয়া হলো, বাট এরপরে দায়িত্বটা কার? বিষয় বা কোনো কিছু আমরা এখনো জানি না অফিসিয়ালি জানলে তখন হয়তো আমরা এটা নিয়ে হয়তো দেখভাল করতে পারবো। কোর্ট বলছে এসএসসি পর্যন্ত তোমরা এটা অপেক্ষা করো, এইভাবে আছে। আর যদি আমরা একবার বন্ধও করে দিই তাহলে তো জনগণের কাছে একদম হয়ে যায়। তো যার কারণে আমরা ফাইনাল অ্যাকশন এখনো যাই নাই। চট্টগ্রামের মাঝিরঘাটের এসআর বিট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 150 থেকে 200 কাঁচা পাকা ঘর পুরোপুরি পুড়ে গেছে। ভোর 5টায় লাগা আগুনে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস এবং ষড়যন্ত্রমূলকভাবে এই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর। এর আগে চট্টগ্রামের মির্জাপুর বস্তিতেও 1 সপ্তাহের ব্যবধানে 2 দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। শীতে কুয়াশার মাঝে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে সব হারানো সব মানুষদের। প্রশাসন আর জনপ্রতিনিধিদের সহায়তা চান তারা। ঢুকার এখানে কোনো রাস্তা ছিল না, খুব ব্যাক পেতে হয়েছে আমাদেরকে এবং পানির স্বল্পতা ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণে আগুন লাগার কারণ তদন্ত করা ছাড়া বলা সম্ভব। এদিকে রাজধানীর কুড়িলে বসতঘর ও রিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 10:30টার দিকে এই আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় ওই বাসায় তুলার গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অবশ্য কী কারণে আগুন লাগে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। এখানে আপনার তুলার গোডাউন ছিল, ওইখান থেকে আমরা দেখতেছি দোতলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। যতটুকু শুনলাম আর কি, যে আপনার যে জুট আছে না, এই জুট থেকে নাকি সিগারেট খেয়ে ফালাইছে, ফালানোর পরে লাগানো হচ্ছে আর কি। ল্যাপটপের দোকান ছিল, তো সেগুলোর সম্পূর্ণরূপে ক্ষয়ক্ষতি হয়নি, কিছু অংশ তার রিকভার করতে পারবে। তো এটা আসলেও তদন্ত সাপেক্ষে বা অ্যাসেসমেন্টের মাধ্যমেই বিস্তারিতভাবে বলা যাবে যে এটা কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে দুপুরে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি তুলার গুদামে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা দুপুর 2টা নাগাদ হোটেল ডলফিনের নিচে সাজ বেডিং অ্যান্ড পন্টা গ্যালারি তুলার গুদামে আগুনের
খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়, আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদাম মালিকের দাবি আগুনে পুড়ে গেছে তার কয়েক লাখ টাকার পণ্য। ফরেনসিক ল্যাবে আলামত পরীক্ষার ফলাফলে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই, এমনটি জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে রাজশাহী পুলিশ লাইনে সিআইডি ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন। রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ মামলা এখন দ্রুত নিষ্পত্তি করা যাবে উল্লেখ করে আইজিপি বলেছেন, শুধুমাত্র ডিএনএ এবং ডিজিটাল আলামত পরীক্ষার জন্য রাজধানীতে পাঠানো হবে। এবং সাইবার ছাড়া আমাদের যে অন্যান্য যে সকল আলামত পরীক্ষাগারে পরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে, সব সুযোগ সুবিধা এখানে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 9টি শর্তে কক্সবাজারে আত্মসমর্পণ করছে 21 ইয়াবা কারবারি। বিকেলে টেকনাফ সরকারি কলেজ মাঠে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে তারা আত্মসমর্পণ করে। এ সময় 21,000 পিস ইয়াবা, 10টি আগ্নেয়াস্ত্র জমা দেয় আত্মসমর্পণকারীরা। পুলিশ সুপারের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও কক্সবাজার জেলা প্রশাসক। এছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মানুষ আত্মসমর্পণ অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। গত বছরের 16 ফেব্রুয়ারি প্রথম দফায় 102 জন ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। একদিন পিছিয়ে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের আনাগোনা দ্বিতীয় দিনেই শুরু হয়েছে বেশ, তবে মেলা জমতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন যারা মেলায় আসছেন তারা বই পছন্দের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, বই কেনার তালিকা তৈরি করছেন অনেকেই। বইমেলা প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা চত্বর। দর্শক, একটু সরাসরি ঘুরে আসতে চাই বইমেলা প্রাঙ্গণ থেকে। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে, তার কাছ থেকে জেনে নেব সেখানকার আবহাওয়া। শান্ত, এবার তো একদিন পিছিয়ে বইমেলার আয়োজন শুরু হলো, পাঠক সমাগম কেমন দেখছেন একটু জানাবেন। বৃষ্টি, এখন আসলে যে পাঠকরা আসছেন, 1 বছর পরে বইমেলা শুরু হয়েছে, সেই বইমেলাকে একটু ছুঁয়ে দেখা অথবা বইমেলার প্রাঙ্গণে একটু ঘুরে দেখার জন্যই আসলে পাঠকরা বেশি আসছেন। এবং এখানে যে কজনের সাথে আমার কথা হয়েছে তারা জানাচ্ছিলেন যে আসলে বইমেলার নামটাই আসলে তাদেরকে আকর্ষণ করে এবং সেই কারণে তারা এসেছেন। বিশেষত তারা এখন তালিকা করে দেখছেন যে আসলে গত বছর কি কি বই তাদের কেনা হয়নি, এবার কি কি বই তাদের কিনতে হবে, একটা তালিকা তারা তৈরি করতে চাচ্ছেন। এবং এইবার বইমেলার যে কলেবর, সেই কলেবরের কারণে তারা কিন্তু বেশ আনন্দ প্রকাশ করেছেন, কেননা এইবার বেশ খোলামেলা জায়গা রাখা হয়েছে, প্রতিটি স্টলের মাঝখানে একটি বড় সড়ক রাখা হয়েছে এবং বেশ বড় বড় প্যাভিলিয়ন রাখা হয়েছে। এবং অঙ্গসজ্জায় যে এবার আধুনিকত্ব আনা হয়েছে, সেই কারণে কিন্তু পাঠকরা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। প্রকাশকরা যেটা বলছেন যে একদিন দেরিতে শুরু হলেও তারা বইমেলায় ইনশাল্লাহ তারা তাদের এই যে ঘাটতি, সেই ঘাটতি পুষিয়ে নিতে পারবেন। এবং তাদের কথা একটি যে আসলে বিশেষ করে শুক্রবার শনিবার তাদের বিক্রির জন্য বড় একটি টার্গেট থাকে এবং এবার তারা প্রত্যাশা করছেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আবহাওয়াও স্বাভাবিক থাকবে। গত বছর যেহেতু বৃষ্টিতে তারা নাকাল হয়েছিলেন, এবার যাতে আবহাওয়া এরকম যদি না ঘটে সেক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে তাদের বেচা বিক্রি ভালো হবে। পাশাপাশি লেখকরাও তাদের নতুন বই নিয়ে আসার জন্য বেশ উদ্গ্রীব। প্রত্যেকটি স্টলেই বলতে শুনেছি যে তারা এখন অপেক্ষা রয়েছেন, ভালো ভালো লেখক যারা আছেন, বিখ্যাত লেখক যারা আছেন, তাদের বইগুলো এখনও ছাপানো হচ্ছে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে একদম প্রাথমিক পর্যায়ে মানুষের আগ্রহের যে জায়গাটা, সেই জায়গাটা পাশাপাশি তাদের প্রস্তুতির জায়গাটাও কিন্তু এখন দেখতে পাচ্ছি। বৃষ্টি, ধন্যবাদ। শওকত মঞ্জুর শান্ত যোগ দিয়েছিলেন বইমেলা প্রাঙ্গণ থেকে। প্রকাশিত হয়েছে সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ গল্প ছাড়া মলাট। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম্রাট রেজাউল করিম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সহ যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। জীবনের অনেক ছন্দ, জীবনের অনেক না বলা কথা, জীবনের অনেক উচ্ছ্বাসের কথা, পাওয়া না পাওয়ার বেদনার কথা,
সব কিছুর কিন্তু এর ভিতরে অনেক কিছু পাওয়া যায়। শূন্যতাকে কাটানোর জন্য আমার মনে হয় আবার আমাদের কবিতার কাছে ফিরে যেতে হবে। তার সূচনাটা মিজান মালিক করেছেন। ডিজিটাল দাম খুচরা বাজারে হু হু করে বাড়ছে রংপুর অঞ্চলে, আর এতে সবচেয়ে বিপাকে পড়েছে বোরো চাষিরা। এই সংকট আরও বেড়েছে মজুতদারির কারণে। অনেক পেট্রোল পাম্পে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা গেছে, আর এ অবস্থায় সেচ মৌসুমে ডিজেল চালিত শ্যালো মেশিন চালাতে হচ্ছে বাড়তি খরচে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণ জানে না পেট্রোলিয়াম কর্পোরেশন। বিভিন্ন ডিলার আর পাম্পে মজুত সম্পর্কেও পর্যাপ্ত তথ্য নেই তাদের কাছে। রংপুর অঞ্চলের 5 জেলায় প্রতি মাসে ডিজেলের চাহিদা 1,25 কোটি লিটার। 152টি পেট্রোল পাম্পে এই ডিজেল সরবরাহ করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা তো দাম বাড়িয়ে দিচ্ছে, শর্ট পাচ্ছে না ঠিক মতো। পাম্পে আপনি জানেন তেল তো আছে, সংকটটা দেখতে পারেন। পাম্পে যদি বন্ধ থাকতো তেল নাই, এটা একটা সংকট। পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, তারপরে ইনকামের ধান্দা থাকতে পারে, কারণ এটা তো আমরা বলতে পারবো না। সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থামছে না। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে হুমকির মুখে তীরবর্তী বাড়িঘর, আবাদি জমিও নষ্ট হচ্ছে। ইজারা ছাড়াই চলছে বালুর রমরমা ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কাজ হয়নি। এক বালু ব্যবসায়ী জানালেন, সব মহলকে ম্যানেজ করেই বালু উত্তোলন চলছে অবাধে, এবং বালু উত্তোলনকারীদের কঠোর সাজার দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছি, তারপরেও যেহেতু বন্ধ হচ্ছে না, নিশ্চয়ই এদের হাত অবশ্যই শক্তিশালী। জনগণ ভোট দেয় মেম্বার, মানে আবার কমিশনারের দ্বারা দিয়েছি। আমি যদি ভয় দেখাই তাহলে তো আর আমাকে ভোট দেবো না। না না, ভোট দেবো না। না না না, কিছু এলাকার লোক মনে করেন থাকে, 2-4 পয়সা নেয়, নিয়ে তারাও থাকে হাতে থাকে টাকা নিছে, মেলা মানুষ টাকা নিছে। যে যত প্রভাবশালী হোক না কেন, আমাদের সরকারি নিয়ম নীতির বাইরে যদি কেউ ভঙ্গ করতে চায়, তাকে অবশ্যই তাকে এই আইনানুগ প্রক্রিয়া ফেস করতে হবে। তাদের বিরুদ্ধে মোবাইল কোড দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। গর্ভজাত সন্তানের লিঙ্গ পরিচয় আলট্রাসনোগ্রাম রিপোর্টে প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রহমানের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। গর্ভজাত সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ এবং শাস্তির জন্য নীতিমালা কেন তৈরি করা হবে না সেটিও জানতে চাওয়া হয়। একই সাথে সমস্ত আলট্রাসনোগ্রাম রিপোর্টের ডাটাবেস তৈরি করে স্বাস্থ্য সচিবের কাছে কেন দেওয়া হবে না তা জানাতেও রুল দেন আদালত। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিবাদীদের 1 মাসের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট হিয়ারিং শেষে রুল জারি করেছেন যে কেন বিবাদীদের এটা ব্যর্থতা ঘোষণা করা হবে না যে তারা গর্ভজাত সন্তানের লিঙ্গ প্রকাশে প্রিভেন্ট করে, নীতিমালা তৈরি করে এবং প্রত্যেকটা রিপোর্টকে ডাটাবেস তৈরি করে স্বাস্থ্য সচিবের কাছে ডাটাবেস আকারে থাকে। দুর্যোগ মোকাবেলা ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সাথে 6 দিন ব্যাপী যৌথ অনুশীলন করছে বাংলাদেশ বিমান বাহিনী। সিলেটের পানিছড়িতে 1 ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু হয় এবং এতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ বিমান ও প্যাসিফিক এয়ারফোর্সের 2টি C-130 করে মোট 4টি পরিবহন বিমান। সোমবার এই অনুশীলনের অংশ হিসেবে দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ সরবরাহের জন্য মহড়া দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা 2500 ও 13,000 ফুট উচ্চতা থেকে প্যারাসুট জাম্প করেন। যৌথ অনুশীলন মহড়ায় যুক্তরাষ্ট্রের 67টি সেনা সদস্য এবং বাংলাদেশের 3 বাহিনীর 250-এর বেশি সদস্য অংশ নিচ্ছে। 6 ফেব্রুয়ারি এই অনুশীলন শেষ হবে। প্রতি বছরই আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। সেই বিপদকালীন সময়তে আমরা যেন আরও ভালোভাবে সহায়তা করতে পারি, সেই বিপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা বাড়ানো, সর্বোপরি বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই এক্সারসাইজটি অনুষ্ঠিত হচ্ছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক ইলাহির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। রাজধানীর বাগদাদ সহ বিভিন্ন শহরে প্রতিবাদে যোগ দেয় হাজারো মানুষ। অভিযোগ, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির মতোই একই রাজনৈতিক মতাদর্শের অনুসারী তৌফিক ইলাহি, আর তার নেতৃত্বে রাজনৈতিক সংস্কার সম্ভব নয় বলে দাবি আন্দোলনকারীদের। 2 মাসের রাজনৈতিক অচলাবস্থার পরে শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তৌফিক ইলাহির নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাহাম সালেহ। সিরিয়ার সরকারি বাহিনীর ছোড়া বোমায়
তুর্কি সেনার প্রাণ গেছে এবং আহত হয়েছে আরও 9 সেনা। তুরস্কের পাল্টা হামলায় নিহত হয় অন্তত 30 সিরীয় সেনা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্কের বাড়তি সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েনের একদিন পরে এই সহিংসতা হলো এবং তুর্কি প্রেসিডেন্টের দাবি তাদের সেনা ঘাঁটি নিশ্চিত হয়ে হামলা চালিয়েছে রুশ সমর্থিত সিরীয় বাহিনী, তাই পাল্টা ব্যবস্থা নিয়েছে আঙ্কারা। আবারও একটা বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। সব খবর দেখছেন আপনারা। কমছে না শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, যা ছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে এখন শীত কম অনুভূত হলেও টাঙ্গাইল, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। রাতে আর সকালে ঘন কুয়াশায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে শিবগঞ্জ উপজেলার দেওয়ানা শাহপুরের রফিকুলের ছেলে হানজেলা এইচএসসি পরীক্ষার্থী রনিকে নিয়ে মহাস্থান কলেজে যাচ্ছিলেন। মোকামতলা এলাকায় বেপরোয়া গতির কারণে তাদের বহনকারী মোটরসাইকেল পাথর বোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এদিকে শাহজাহানপুরের কামারপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ফরিদ নামে এক মোটরসাইকেল চালক। শোক র্যালি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে স্মরণ করেছেন সিরাজগঞ্জবাসী। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়, সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সময় নিহত সাংবাদিকের পরিবার ও তার সহকর্মীরা বলেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আটকে আছে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম, অথচ দ্রুততম সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছিল। শিমুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। যেমনটি বলছিলাম, কথা ছিল দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা, কিন্তু গেল 3 বছরেও বিচার কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি নেই। এতে করে হতাশ নিহত কলম সৈনিকের পরিবার। ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোদ্ধারাও। 2017 সালে সাংবাদিক শিমুলকে গুলি করে হত্যা করা হয়। আলোচনায় আসে আওয়ামী লীগের 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও, যার মধ্যে অকালে প্রাণ হারান অকুতভয়ের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল এবং শিমুল হত্যা মামলার সব আসামি এখনো জামিনে রয়েছে। আইনি মারপ্যাচে বিচারটি এখনো পর্যন্ত শুরু হয় নাই। যারা মামলাটি টেকনিক্যাল সাইড দেখতেছিলেন, তদন্ত করতেছিলেন, তাদের কোনো গাফিলতি আছে কিনা এটি আমি এখনো সন্দিহান। 3 বছর পার হয়ে যেতেছে, আজ পর্যন্ত কোনো আমরা বিচার কার্য পাচ্ছি না। আমাদেরও একটা আতঙ্ক যে খুনির জামিন বাড়া আসলো, আমার ভাইয়ের বিচার পেলাম না। এটা রীতিমতো আমাদের সহ সাংবাদিকদের জন্য খুবই উদ্বেগের বিষয়। উত্তরাঞ্চলে কর্মসংস্থান বিপ্লব ঘটিয়েছে হোসিয়ারি শিল্প। গাইবান্ধার নয়ারহাটে সারা বছরই উৎপাদন চলে, তৈরি হয় সোয়েটার, মাফলার, কার্ডিগান সহ শতাধিক আইটেমের পোশাক। চাহিদা বেশি থাকায় কম বেশি কাজ থাকেই, তবে শীত বেশি হলে কাজের চাপটা বাড়ে। হোসিয়ারি পণ্য উৎপাদনে সম্পৃক্ত নয়ারহাট এলাকার 20,000 শ্রমিক। এগুলো মাল সেলাই করে আমার সংসার জীবিকা নির্বাহ করি, আর আমার দৈনিক আয় 600 থেকে 700 টাকা হয়। এভারেজে মাসে 10 থেকে 12,000 টাকার মতন আমি ইনকাম করি। আমি কাজ করি 15-16 বছর আগে। তা বিভিন্ন প্রকারের মাল তৈরি হয় এখানে। আমি এই মাল তৈরি করি, দিন 500 টাকা কাজ করা যায়। কাজ করে সংসার মোটামুটি ভালো চলে। 92 কোটি টাকার মতো ঋণ বিতরণ করেছি, কিন্তু আপনি জানেন যে দেশের প্রায় 78 লাখ ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের জন্য এই অঙ্ক কোনোভাবেই যথেষ্ট না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতির কক্ষ লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। রোববার রাতে ক্যাম্পাসের আফমা কামাল উদ্দিন হলে এই ঘটনা ঘটে, তবে ছাত্রলীগ নেতা আহত হননি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রক্টর আসম ফিরোজুল হাসান। তিনি জানিয়েছেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী ক্যাম্পাসে ঢুকে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে, তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানায়
প্রেম ঘটিত বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে আইন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের কাটাকাটি হয়। এরই জের ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়, অন্তত 15 জন আহত হন। বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষ এ সময় ভাঙচুর করা হয়। চট্টগ্রামে ইয়াকুব আলী কিন্ডারগার্টেন এবং বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 45 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব। আর এই উপলক্ষে সকালে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউনাইটেড হসপিটালের ক্যান্সার সেন্টারের 1 দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ক্যান্সার যোদ্ধাদের নিয়ে এক নজরে 1 দশক অনুষ্ঠান। ক্যান্সার রোগীরা একা নয়, এই অঙ্গীকারে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল। অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেছেন, আমি পারি এবং আমি পারবো এই স্লোগানে রোগীদের উজ্জীবিত করছেন চিকিৎসক ও নার্সরা। তিনি স্বাস্থ্যসেবায় হাসপাতালের সর্বাত্মক প্রচেষ্টার কথাও তুলে ধরেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে হাসপাতাল লবিতে বিনামূল্যে চিকিৎসা প্রদানের হেলথ বুথ সহ বিভিন্ন ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রমও চলছে। অনুষ্ঠানের প্রতিটি ক্যান্সার রোগীকে তাদের সাহসিকতার প্রতীক হিসেবে সম্মাননাও জানানো হয়। দেশের বাজারে হিটাচি ব্র্যান্ডের নতুন রেফ্রিজারেটর এনেছে ট্রান্সকম ইলেকট্রনিক্স। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হিটাচি স্টার নাইট অনুষ্ঠানে নতুন মডেলের এই রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়। এসব রেফ্রিজারেটরে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি এবং ইকো মনিটরিং সিস্টেম। দেশের বাজারে পণ্যের সহজলভ্যতা বাড়াতে ট্রান্সকম ইলেকট্রনিক্সের খুচরা ও ডিলার নেটওয়ার্ক আরও বাড়ানোর পরিকল্পনা কথাও তুলে ধরেন আয়োজকরা। টেকনিকে উন্নতি করতে না পারলে আর টেস্টে বিবেচিত হবেন না মুস্তাফিজ, সাফ জানিয়ে দিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আর রাওয়ালপিন্ডি টেস্টে মুশফিকের অবর্তমানে 4 নম্বরে খেলবেন অধিনায়ক মুমিনুল, এমনটাই জানালেন এই প্রোটিয়া। পাকিস্তানের আনপ্রেডিক্টেবল চরিত্রের কারণে জয়ের স্বপ্নও দেখছেন ডোমিঙ্গো। মঙ্গলবার সন্ধ্যা 6টায় পাকিস্তান রওনা হবে বাংলাদেশ। আমি জানি টেস্টে দল ভালো ফর্মে নেই, তবে ভারত সফরের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারলে অবশ্যই পাকিস্তানকে চাপে ফেলা সম্ভব। পাকিস্তান আনপ্রেডিক্টেবল, তাদের একটি খারাপ দিন আর আমাদের ভালো দিন এলে অবশ্যই জয় পাওয়া সম্ভব। এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।